সম্মানিত দর্শক, শুভেচ্ছা। নেপালে সরকার গঠন হয়েছে এখনো 1 মাস হয়নি। যারা সরকার গঠন করেছেন, বর্তমানে দেশটি পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তারা এমন কিছু ঘটনার দৃষ্টান্ত রেখেছেন। দীর্ঘদিন ধরে যে সমস্ত দলগুলো শাসন করে আসছে, তাদের বেশিরভাগের মধ্যে এই ধরনের দৃষ্টান্ত দেখানোর নজির খুব কম। আর আমাদের দেশে তো নেই বললেই চলে। নেপালে সরকার গঠন হয়েছে মাত্র 27 থেকে 28 দিন। সেই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র 27 দিনের মাথায় পদত্যাগ করেছেন। এই ভদ্রলোকের নাম সুদান গুরুং। কিন্তু কেন তিনি পদত্যাগ করলেন? আমাদের দেশে যেখানে ক্ষমতা থেকে নামানোই যায় না, সেখানে নবগঠিত একটি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র 27 দিনের মাথায় কেন পদত্যাগ করলেন? সুদান গুরুংয়ের বিরুদ্ধে আর্থিক এবং ব্যবসা সংক্রান্ত এমন কিছু অভিযোগ উঠেছিল, যেখানে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। বিষয়টি নিয়ে নেপালে বেশ বিতর্ক হচ্ছিল। এখন এই ঘটনাটিকে আমাদের দেশের প্রেক্ষাপটে কি কল্পনাও করা যায়? নেপাল এবং আমাদের দেশের রাজনৈতিক কালচারে খুব বেশি কি পরিবর্তন আছে? অন্তত অতীতে ছিল না বললেই চলে। কিন্তু বাংলাদেশে যেমন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে, নেপালে বর্তমানে যারা দেশটি শাসন করছেন, সেই সরকারটিও কিন্তু গঠিত হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে। আমরা সবাই জানি, নেপালেও একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং সেই গণ অভ্যুত্থানের পর মাত্র 6 মাসের মধ্যেই সেই দেশটিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিজয়ীরাই বর্তমানে দেশটি পরিচালনা করছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, নেপালে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, সেই তরুণ প্রজন্মের প্রতিনিধিরাই কিন্তু ওই দেশের নির্বাচনে জয়লাভ করে এবং তারাই সরকার গঠন করে বর্তমানে দেশটি পরিচালনা করছেন। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র কিন্তু বাংলাদেশে তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। সেই নেতৃত্বে যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে নানা বিতর্কের কারণে সম্মুখ সারি থেকে ছিটকে গিয়েছেন। এখনও যারা আলোচনায় আছেন, তাদের বেশিরভাগই সমালোচিত এবং নানা বিতর্কে বিতর্কিত। নির্বাচনের আগেও তারা যেমন নানা বিতর্কের অংশ ছিলেন, নির্বাচনের পরেও কিন্তু তারা বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারছেন না। কিন্তু সম্পূর্ণ ভিন্ন দৃশ্য নেপালে। তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তার অন্যতম দৃষ্টান্ত। আর এ কারণেই প্রশ্ন উঠছে, আমরা কি তাহলে অন্তত নেপালিদের মন মানসিকতা সম্পন্ন হতে পারব না? নেপালের তরুণ প্রজন্ম যে মানসিকতার পরিচয় দিচ্ছে, নেতৃত্বকে কুক্ষিগত করার পরিবর্তে তারা যে স্বচ্ছতাকেই প্রাধান্য দিচ্ছে, আমরা কি অন্তত তাদের সমকক্ষ হতে পারব না? একসময় বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সভ্যতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে পশ্চিমা বিশ্বকে দৃষ্টান্ত হিসাবে স্থাপন করত। কিন্তু এখন মনে হচ্ছে, কিভাবে ক্ষমতাকে ত্যাগ করা যায়, কিভাবে জনমতকে সম্মান দেখাতে হয়, কিভাবে স্বচ্ছতার প্রশ্নে ক্ষমতাকে ত্যাগ করতে হয়, সেটা কি তাহলে আমাদের এখন নেপালকে দেখে শিখতে হবে? আমাদেরকে বলতে হবে যে কিভাবে ক্ষমতা ত্যাগ করতে হয়,
আমরা নেপালকে দেখে শিখি। স্বচ্ছতা প্রতিষ্ঠার স্বার্থে কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিতে হয়, সেটি নেপালের নতুন প্রজন্মকে দেখে শিখতে হবে। আমাদের স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও আমাদের রাজনীতিবিদদের এখনও যে মন মানসিকতা, তাতে মনে হচ্ছে ইউরোপীয় সভ্যতাকে বাদ দিয়ে সম্ভবত আমাদের এখন দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে নেপালকেই সামনে রাখতে হবে। এর কারণ হলো, নেপালে গণ অভ্যুত্থানের পর সে দেশে যে সমস্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, আমরা কিন্তু তাদের ধারের কাছেও যেতে পারিনি। দেশ পরিচালনার ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাকে নিয়ে এই বিতর্কর সৃষ্টি হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নেওয়া হচ্ছে। নেপালের নবগঠিত এই সরকার ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগের কারণে ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ থেকে তাদের এক মন্ত্রীকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। ওই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীকে তিনি সুবিধাজনক কোনো পোস্টে পদায়ন করেছিলেন। এরপর আমরা দেখলাম আরও বড় ধরনের একটি ঘটনা, সেটি হলো স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ। তাহলে নেপালিদের মন মানসিকতায় যে অনেক পরিবর্তন ঘটেছে, গণ অভ্যুত্থানের পর যে প্রজন্ম রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারা যে একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, মাত্র 1 মাস বয়সী একটি সরকারের এই দুটি ঘটনা কিন্তু তার সুস্পষ্ট একটি ইঙ্গিত দেয়। নেপালের বর্তমান মন্ত্রী পরিষদের জন্যও কিন্তু একটি বড় ধরনের মেসেজ। বর্তমানে যারা দায়িত্বে আছেন, তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন কিনা সে ব্যাপারে কিন্তু তারা 10 বার ভাববেন। গণ অভ্যুত্থানের পর আমাদের দেশে যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের আমলে আমরা এমন দৃষ্টান্ত কি দেখতে পাব? সেই ধরনের কালচার, সেই ধরনের দৃষ্টান্ত আমরা যেমন অতীতেও খুব বেশি স্থাপন করতে পারিনি, তেমনি এখনও পারব বলে সেই ধরনের বিশ্বাসও আমাদের মধ্যে জন্মেনি। যে দেশের রাজনীতিবিদরা গাড়ির লোভ সংবরণ করতে পারেন না, তারা বিতর্কের মুখে মন্ত্রিত্ব ছাড়বেন, লোভনীয় পদ ছাড়বেন, তেমনটি কি প্রত্যাশা করা সম্ভব? সম্ভবত আমাদের মন মানসিকতা, আমাদের ধ্যান ধারণা এখনও পর্যন্ত নেপালিদের পর্যায়ে পৌঁছায়নি। বাস্তবতা হলো, নেপালের এই ঘটনা আমাদের জন্য একটি আয়না হতে পারে বড় ধরনের একটি দৃষ্টান্ত। নেপালিরা দেখাতে সক্ষম হয়েছেন, ক্ষমতা কেবল কুক্ষিগত করে রাখার জন্য নয়, দেশের প্রয়োজনে, স্বচ্ছতার প্রয়োজনে, জনগণের প্রত্যাশার প্রয়োজনে সেটি ত্যাগ করারও। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ শুধুমাত্র কোনো ব্যক্তির দায়বদ্ধতা থেকে হয়নি, সম্ভবত সেটি একটি সম্মিলিত সিদ্ধান্তেরই প্রতিফলন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে নিঃসন্দেহে এই ধরনের ঘটনা শিক্ষণীয়। শুধু প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার। ছোট দেশ নেপালের বর্তমান শাসকরা মাত্র 1 মাসেই যে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে, সেই দৃষ্টান্ত এখন কিন্তু শুধুমাত্র তাদের দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তারা শুধু তাদের দেশের জনগণ নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর জন্যও বড় ধরনের একটি বার্তা দিতেও সক্ষম হয়েছে। এখন দেখার বিষয়, আমাদের দেশের ক্ষমতাসীনরা এই দৃষ্টান্ত থেকে কতটুকু অর্জন করতে পারেন। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।